নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর আমি যখনই আসি তখনই বলি যে এই ভালো থাকার মূল মন্ত্রে আমাদের সবাইকে দৌড়তে হবে। দৌড়তে গিয়ে যেন হোঁচট না খাই সেটাও খেয়াল রাখতে হবে, কেন শরীর সুস্থ তো সব সুস্থ। স্বাস্থ্যই সম্পদ, কেন সম্পদ বাড়িয়ে লাভ নেই যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে। একই অঙ্গে এত রূপ, তাহলে একই ছকে কত রূপ? 12টা ঘরের 12টা রূপ, আর 12কে 12 দিয়ে গুণ করলে 144টা রূপ। তাতে নবংশ আছে, তাতে ত্রিশাংশ আছে, তাতে দৃক্কান আছে, তাতে পতাকি চক্র আছে, তাতে নবতারা চক্র আছে, সব আছে। এবার আপনি এগুলো থেকে কি করবেন? এগুলো থেকে আপনি একটা মানুষের যে পজিশনে, যে ডেট অফ বার্থে বা যে সময় আপনার কাছে এসছে, সেই সময়ে তার কোন অংশে কোন জিনিস পড়েছে এবং কোন কোন গ্রহ পড়েছে, লগ্ন কি পড়েছে, রাশি কি পড়েছে, রবি কোথায় পড়েছে, এই যে তিনটে ঘর, এই তিনটে ঘর হচ্ছে সূর্য, চন্দ্র, পৃথিবী। তাই তো, পৃথিবীতে আমরা থাকি, সূর্যের উপর নির্ভরশীল সৌরজগৎ, আর চন্দ্র হচ্ছে উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। এই যে জিনিস নিয়ে আমরা যখন চলি, তখন চন্দ্রের যে ভাগ, চন্দ্র যে ঘরে থাকে, রাশি ধরা হয়। সেই রাশি চক্রের মধ্যে আমরা বলি জাত চক্র। কাজে সেই জায়গাটায় এই চক্রের অনেক অনেক বলবেন, ষড়বর্গ বলবেন, হ্যান বলবেন, ত্যান বলবেন, ওইসব বলবেন। হ্যাঁ, 16টা বর্গ আছে আছে। আপনি যত আপনাকে ঘুরিয়ে দেওয়া যাবে না, যত আপনাকে লটখটে ঘুরিয়ে দেবেন, তত আপনি খুঁজতে থাকবেন। সেটা তো কাজ না। কাজ হচ্ছে আমার একটা মানুষের যে জাতচক্র যেটা পড়েছে, সেই চক্রের নবাংশ চক্র যেটা পড়েছে, যেটা আমরা D9 চার্ট বলি, এবং তার ত্রিশাংশ এবং তার দৃক্কান কোথায় পড়েছে, সেই জায়গাটায় 3 দৃক্কানের কোন দৃক্কানে তার জন্ম, সেখান থেকে বিচার প্রক্রিয়া শুরু করুন। তারপরে দেখুন সে কোন দশায় জন্ম হয়েছে। যে চন্দ্র যে নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্রের দশায় তার জন্ম। সেটাই রবি হতে পারে, চন্দ্র হতে পারে, বৃহস্পতি হতে পারে, মঙ্গল হতে পারে, বুধ হতে পারে, বৃহস্পতি হতে পারে, শুক্র হতে পারে, শনি হতে পারে, রাহু হতে পারে, কেতু হতে পারে। আগে অষ্টোত্তরী দশাতে কেতুর বিচার ছিল না, এই বিংশোত্তরী দশায় কেতুর বিচার ঢোকানো হয়েছে। মানুষ তো সদ্য জ্যোতিষী করছে, আগের তো হিসেব নিকেশ তাদের মাথায় ঢুকবেও না। তা আমার কথা হচ্ছে যে বেশি ঢুকিয়ে দিয়ে তো লাভ নেই, মানুষ কিছু বোঝে না। মানুষ যদি সবই বুঝতো, মানুষ নিজেরটা নিজে ঘরে বসেই করতে পারত। এক ডাক্তার তার ট্রিটমেন্ট ঘরে বসে করতে পারত, কিন্তু করে না। দরকার হলে সে তার অন্য ডাক্তারের থেকে সাজেশন নেয়, এক জ্যোতিষী আর এক জ্যোতিষীর থেকে সাজেশন নেয়। একটা জিনিস দেখবেন, সবাই সবাইকে রেফার করে, কিন্তু জ্যোতিষ কাউকে রেফার করে না। আমি করি, আমি করে দিই, কিন্তু কেউ করে না। বাবা, নিজেরই নষ্ট হয়ে যাবে না? নিজের জায়গা নষ্ট হবে না? নষ্ট হয় না। আরে গুণী লোক লোক খুঁজে নেয়। ডাক্তার, উকিল, জ্যোতিষ ওই রনে বনে জঙ্গলে না, যেখানেই বসে থাকুক মানুষ খুঁজে নেবে। কেন খুঁজে নেবে? তার গুণ দেখে, তার কাজ দেখে, তার বিচার প্রক্রিয়া দেখে। এই সমস্ত গুলো করতে গেলে আপনাদের সামনে আজকে আমি একটা যে অ্যাস্ট্রোলজি, যা জ্যোতিষ ব্যাপারটা যেটা বোঝাবো, সেটা একটা লগ্ন, একটা রাশি দিয়ে বোঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, 12টা লগ্ন থাকে, 12টা রাশি থাকে। সেইটার মধ্যে যে কোনো একটা রাশি হতে পারে, বা যে কোনো একটা লগ্ন হতে পারে, যে কোনো একটা রবি লগ্ন হতে পারে। এবার রবি কোনো গ্রহ না, বারবার বলে যাচ্ছি, রবি কোনো গ্রহ না। রাহু, কেতু ছায়াপথ, ছায়া গ্রহ।
যার প্রভাবে যার ঘরে আসে তার ফল দেখায়, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে নেচার, সেই নেচারটাকে, সেই ঘরের যে গুণ বা অগুণ যদি ভালোভাবে এসে যায় তাহলে গুণই দেখাবে, আর যদি খারাপ ভাবে এসে যায় তাহলে খারাপগুলো প্রকাশিত করাবে। সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কোন ভাবে। রাহুর 3টে নক্ষত্র আছে, 6, 15, 24। রাহুর 3টে নক্ষত্র 6, 15, 24। 6 নম্বর আদ্রা, 15 নম্বর সাথী আর 24 নম্বর শতবিশা। এই 3টে নক্ষত্র রাহুর নক্ষত্র। রাহুর দশা 18 বছর। এই জায়গাটা থেকে মানুষ সেই দশায় সেই রাহুর জন্মগত অবস্থান আর বর্তমানে গোচরের অবস্থানের উপর নির্ভর করে তবে তো মানুষ একটা বিচারে পৌঁছবে, তাই না? আপনি এখান থেকে ট্রেনে উঠলেন, এবার রাস্তায় আপনি কোন জায়গায় পৌঁছেছেন, কি জায়গায় গেলেন, সেটার উপরের থেকে আপনার মনের যে ভারসাম্য সেটাও বিচার আসবে, আসবে না? নিশ্চয়ই আসবে। এবার আপনাকে আমি বোঝানোর স্বার্থে বুঝে নিলাম যে ধরুন মকর লগ্ন বা মকর রাশি, মকর রাশি লগ্ন কন্যা লগ্ন, কন্যা লগ্ন বুধের লগ্ন, মকর রাশি শনির রাশি। মকর রাশি কালপুরুষের 10 নম্বর রাশি, 10 নম্বর ঘর মকর রাশি। এবার এই রাশি চক্রের 6টা পুরুষ রাশি আছে, 6টা স্ত্রী রাশি আছে। আপনি দেখবেন মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি পুরুষ রাশি। এই 6টা পুরুষ রাশি। আমরা লিঙ্গ চিন্তা করি না যে লিঙ্গ স্থাপন বা লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গ দেখি, ছেলে না মেয়ে। এই 6টা রাশি পুরুষ রাশি, বাদ বাকি 6টা রাশি স্ত্রী রাশি। তাহলে এবার পুরুষ রাশি আর স্ত্রী লগ্ন যদি পড়ে যায় তাহলে কি হবে? তাহলে মকর রাশি স্ত্রী রাশি, মহিলা রাশি। আর কন্যা লগ্ন, কন্যা লগ্ন স্ত্রী। তাহলে দুটোই স্ত্রী রাশি। এবার চলে যান সেই স্ত্রীদের নেচারে। প্রথম প্রাথমিক নেচার ধরুন, রাশির নেচার কি বলছে। হয়তো আপনার কাছে পুরুষ দেখাতে এসছে, জাতক এসছে, জাতিকা না, কিন্তু আপনি নেচার ধরে কথা বলবেন। দুটোই স্ত্রী রাশি আছে। তাহলে কন্যা লগ্নের সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, অষ্টমপতি মঙ্গল, নবমপতি শুক্র, দশমপতি বুধ, একাদশপতি চন্দ্র, দ্বাদশপতি রবি। কন্যা লগ্নের দ্বিতীয়পতি শুক্র, তৃতীয়পতি মঙ্গল, চতুর্থপতি বৃহস্পতি, পঞ্চমপতি শনি, ষষ্ঠপতি শনি, সপ্তমপতি বৃহস্পতি। তাহলে সেই পঞ্চমপতি শনি সেই মকর রাশির ঘর। তাহলে মকর রাশির ক্ষেত্রে হয় কি, যেহেতু এই মকর রাশিটি, মকরের ছবি দেখেছেন তো? না তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, দেখে নেবেন যে ক্যাপ্রিকর্নের ছবি কি আছে আর কন্যা লগ্নের ছবি কি আছে। এই ছবির মধ্যে প্রতীক, এটা প্রতীক মানুষকে নির্দিষ্ট করে যে কি করছে সে। কাজেই সেই জায়গাটায় ধরুন মকর রাশির ক্ষেত্রে কন্যা লগ্ন কত নম্বর ঘর পড়ে? 9 নম্বর ঘর পড়ে। 10 নম্বর তুলার ঘর পড়ে এবং তার মকর রাশি থেকে পঞ্চম ঘর বৃষর ঘর পড়ে। তাহলে বৃষ শুক্রের ঘর, তুলা শুক্রের ঘর, কন্যা লগ্ন বুধের ঘর। তাহলে সেই মকর রাশি থেকে ষষ্ঠ ঘর বুধের ঘর, নবম ঘর বুধের ঘর,
সেই নবমে তার লগ্ন, মকর রাশির নবম ঘর তার লগ্ন, বুধের লগ্ন। তাহলে বুধ কোথায় বসে আছে? রবি বুধ শুক্র মীন রাশিতে বসা, রবি বুধ শুক্র মীন রাশিতে বসা, মঙ্গল বসা মিথুন রাশিতে, রাহু বসা মিথুন রাশিতে, কেতু বসা ধনু রাশিতে, বৃহস্পতি বসা বৃষ রাশিতে। তাহলে রবি শুক্র বুধ বসে রয়েছে লগ্ন থেকে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘর আমরা কি বলি? নিধন ঘর, তাই তো? তা 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর আছে, ধনু রাশির ঘর, বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি বসে রয়েছে কন্যা লগ্নের 9ম ঘরে, বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশিতে যদি বৃহস্পতি বসে থাকে, বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। বৃষ রাশিতে বসলে বৃশ্চিক রাশিকে দেখবে, কন্যা লগ্ন থেকে 3 নম্বর ঘরে দেখবে। 3 নম্বর ঘর হচ্ছে 8 নম্বরের 8 নম্বর ঘর। তার মানে মেষ রাশির 8 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিকের ঘর। তাহলে বৃহস্পতি বৃশ্চিক রাশি দেখবে, বৃহস্পতি 5ম দৃষ্টি দেখবে। বৃহস্পতি বৃষ রাশিতে আছে। 1 2 3 4 5 নম্বর করে গুনে আসুন। কোথায় আসবে? আবার বলে দিচ্ছি, বৃষকে 1 ধরুন, 2 মিথুন ধরুন, 3 কর্কট ধরুন, 4 সিংহ ধরুন, 5 কন্যা ধরুন। তাহলে বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি লগ্নের উপরে। তাহলে বৃহস্পতির 7 নম্বর দৃষ্টি লগ্নের 4র্থ ঘরে, ধনুরাশির ঘরে। যে ধনুরাশির ঘর রবি বুধ শুক্রের 9ম ঘর, সেইখানে। তাহলে সেই 9ম ঘরের যে 8ম ঘরে আপনি মৃত্যুকালীন ফাড়া এই সমস্ত হ্যান ত্যান হাবি জাবি বলে তাকে কিন্তু করবেন না, ভয় দেখাবেন না কিন্তু। কেননা কোনো একটা চিন্তা করতে হয়তো, লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ভট করে তার মুখের সামনে গিয়ে আপনার নিচে সাপ, সে কিন্তু চমকে যাবে। যদি হার্টের দিক থেকে কমজোরি হয়, সে কিন্তু সেন্সলেস হবে, কারণ সাপকে সবাই ভয় পায়। কাজেই ভয়টা দেখাবেন না, বুঝিয়ে দেবেন এবং নিজে বুঝবে। নিজে তো বুঝতেই পারবেন যে এইখানে যদি এই থাকে, তাহলে মেষ রাশিতে 1 2 3 3টে নক্ষত্র থাকে, তাই না? অশ্বিনী ভরণী কৃত্তিকা। তাহলে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, আর কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। তাহলে রবির নক্ষত্র ওখানে আছে। তাহলে সেই জায়গায় তাদের অবস্থান কোথায়? তাহলে রাহু মঙ্গল মিথুন রাশিতে, কেতু বসে আছে বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতির ঘরে 19 নম্বর নক্ষত্র কেতুন আছে। আপনি যদি জ্যোতিষ জানেন, বুঝে যাবেন যে থেকে ভয়ের কিছু নেই, কোনো ভয়। আমি কিন্তু এখনো একটা জিনিস বলিনি, শনির অবস্থান বলিনি। রাশি অধিপতি চন্দ্র, রাশি অধিপতি শনি এবং চন্দ্র এখানে বসা মকর রাশিতে, যেহেতু তার মকর রাশি। তাহলে কন্যা লগ্নের 11পতি বসে আছে মকর রাশিতে, কন্যা লগ্নের 11পতি বসে আছে মকর রাশিতে। তাহলে মকর রাশি থেকে সোজাসুজি সে নিজের ঘর দেখছে, কর্কট রাশির ঘর, তার নিজেরই ঘর, চন্দ্রেরই ঘর। ওখানে 7 8 9 3টে নক্ষত্র আছে, শনি বৃহস্পতি বুধ 3টে নক্ষত্র আছে। তাহলে সেই চন্দ্র দেখছে ওই ঘর, যেটা লগ্ন থেকে 11 ঘর।
তাহলে সেই চন্দ্র শনির ঘরে রয়েছে। শনি কোথায় আছে? শনি কোথায়? এবার শনি মীন রাশিতে, কন্যা লগ্নের সপ্তম ঘরে। সপ্তমপতি বৃহস্পতি বৃষ রাশিতে এবং চতুর্থপতি বৃহস্পতি বৃষ রাশিতে। তাহলে 4th হাউস 7th হাউসের লর্ড বসে আছে লগ্ন থেকে 9th হাউসে, ভাগ্য ঘরে, পিতার ঘরে। তাহলে জাতক বা জাতিকার যদি পিতার বয়স বেশি হয়ে থাকে, তাহলে তা নিয়ে সেই জায়গাটা নিয়ে আপনার কি পরিস্থিতিতে আছে, কি পরিবেশে আছে, এটা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করা উচিত। কন্যা লগ্নের সপ্তমপতি বৃহস্পতি নবমে বসে আছে। তাহলে নবমের যে জায়গাটার, সেই নবম থেকে নবম ঘর কোনটা? নবম থেকে নবম ঘর মকর রাশি, মানে বৃহস্পতির যেখানে বসা বৃষ রাশিতে, তার নবম ঘর মকর রাশির ঘর। তাহলে শনি বসে আছে মীন রাশিতে। শনি সপ্তম দৃষ্টি দেয় কন্যা লগ্নের উপরে, শনি তৃতীয় দৃষ্টি দেবে বৃষ রাশির উপরে। শনি দশম দৃষ্টি আছে, কোথায় দেবে? সপ্তম, অষ্টম, নবম, দশম ধনু রাশিতে, বৃহস্পতির ঘরে। তাহলে জাতক বা জাতিকার এই জায়গায় পর্যালোচনা করতে দেখবেন যে শনি কোন নক্ষত্রে বসা। শনি ওখানে 25 নম্বর নক্ষত্রে বসা, পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্রে। ঘরটা বৃহস্পতির। তাহলে বৃহস্পতি শনি যোগে একটা যোগ ভালো হয়, যেহেতু মকর রাশি থেকে চন্দ্র থেকে শনি তৃতীয় বসা, মকর রাশি থেকে শনি তৃতীয় বসা। জাতক বা জাতিকার একটা চাপা ক্রোধ, চাপা স্বভাব, সব জিনিস বলতে চাইবে না। যখন বলবে অনেক কথা বলবে, যখন বলবে না একটা কথাও বলবে না, হ্যাঁ এরকম উত্তর দেবে। এটা আসবে। এটা কিসের জন্য আসে? ওখানে 21, 22, 23 তিনটে নক্ষত্র আছে। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। মঙ্গলের অবস্থান মিথুন রাশির ঘরে, রাহুর অবস্থান মিথুন রাশির ঘরে। তাহলে মঙ্গল রাহু একসাথে বুধের ঘরে, লগ্নাধিপতি বুধ, সে বসা অষ্টমে। তাহলে আপনি কি বলবেন? চন্দ্র কত নম্বর নক্ষত্রে বসা? চন্দ্র 21 নম্বর নক্ষত্রে বসা, রবির দশায় জন্ম। তাহলে রবি কতটা পেয়েছিল, তাই না? তারপরে চন্দ্রের দশা আসবে, তারপরে মঙ্গলের দশা আসবে, তারপরে রাহুর দশা আসবে। তাহলে সেই জায়গাটায় যখন 21 নম্বর নক্ষত্রে বসে যায় চন্দ্র, রবি চন্দ্রতে, রবি নক্ষত্রে চন্দ্র বসা, রবির দীপ্তমান। চন্দ্র তো এমনি ম্রিয়মান, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আছে, চন্দ্রকে ধরে হয়। মানে অমাবস্যা শেষ হলো, শুক্লপক্ষ পড়ে গেল, আবার পূর্ণিমাতে গিয়ে শেষ হবে, কৃষ্ণপক্ষ পড়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলো যে রোটেশন ওয়াইজে চলছে, সেই রোটেশন ওয়াইজে মানুষের জীবনও চলছে। তাহলে এই কন্যা লগ্নে মকর রাশির ভালো কি আছে? খারাপ তো আছে, কিছু কিছু খারাপ আছে, সে খারাপটাকে ভালো করতে হবে, সেই জন্য অ্যাস্ট্রোলজারের কাছে আসা। ভালো কি আছে? ভালো প্রথমেই আছে যে যেই জায়গাটায় যে বৃহস্পতি আর মঙ্গল যেখানে বসে রয়েছে, বৃহস্পতি যেখানে নবমে বসে রয়েছে, এবং সেই বৃহস্পতি নবমে এবং মঙ্গল দশমে বসা,
তাহলে কন্যা লগ্নের অষ্টমপতি তৃতীয়পতি মঙ্গল, সে বসা দশমে। মঙ্গলেরও তিনটে দৃষ্টি আছে, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি। তাহলে মঙ্গল যদি মিথুন রাশিতে থাকে তাহলে অষ্টম দৃষ্টি দিয়ে সে মকর রাশিকে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দিয়ে সে ধনু রাশিকে দৃষ্টি দেবে, আর চতুর্থ দৃষ্টি দিয়ে সে কন্যা লগ্নে দৃষ্টি দেবে। দেখবেন কন্যা লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে। তাহলে এই যে দুই দৃষ্টি যেখানে পড়ছে, তাহলে এখান থেকে আপনি তো ভালোটা বার করতে পারেন, নিশ্চয়ই পারেন যদি জ্যোতিষ জানেন। আর যদি না জানেন তাহলে আপনি বলবেন মঙ্গল রাহু একসাথে বিরাট ফারার যোগ, বিরাট অ্যাক্সিডেন্ট যোগ, এবং আপনার অষ্টমে রবি বুধ শুক্র বসা, এবং আপনি লগ্নাধিপতি অষ্টমে বসা। আরে অষ্টমপতি মঙ্গল তো দশমে বসা, তাই না? অষ্টমপতি মঙ্গল দশমে বসা, তৃতীয়পতি মঙ্গল দশমে বসা, সেটা থেকে গুণ বার করুন। তাহলে সেইগুলো বার করার, এবার চন্দ্র এখানে 21 নম্বর নক্ষত্রে যদি থাকে তাহলে মনে করবেন যে শনির দৃক্কানে জন্ম হবে। লগ্নের ডিগ্রিগত ভাব বার করুন, সেই 3 ভাব 3 দৃক্কান ফেলুন। লগ্ন ভাবে কোন দৃক্কান আসছে, চন্দ্রভাবে কোন দৃক্কান আসছে, রবির ডিগ্রি ফেলুন, সেইভাবে কোন দৃক্কান আসছে, তারপরে তো বিচারে যাবেন না। আপনি অষ্টম দেখবেন, দ্বাদশ দেখবেন, সপ্তম দেখবেন, দ্বিতীয় মারক। তাহলে কন্যা লগ্নের দ্বিতীয় তো শুক্র, শাস্ত্র মতে মারক। তাহলে শুক্র বসে আছে অষ্টমে, অবভিয়াসলি বলবেন মৃত্যু যন্ত্রণা আছে। কিন্তু সেটা কাটবে কে? কার প্রভাবে কাটবে? দেখুন শনি বসে আছে মীন রাশিতে, শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে আছে, শনি বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। তাহলে সেই জায়গাটা একটা কাটানোর ওখানে জায়গা রয়েছে, ওটা চিন্তা করুন। জাতক বা জাতিকাকে ভয় দেখিয়ে লাভ নেই। কোন দশা ভোগ করছে দেখুন। জন্ম তো রবির দশা, রবির দশা তো সারা জীবন নিয়ে বসে থাকবে না। কোন বয়সে আপনার কাছে এসছে দেখুন, প্রেজেন্ট পজিশনে কি দশা চলছে দেখুন, তারপরে তো আপনি বিচারে যাবেন। নবাংশ দেখুন, নবাংশে কোন গ্রহ বর্গোত্তম হয়ে গেছে কিনা। এই যে রবি শুক্র বুধ অষ্টমে বললাম, তার মানে মেষ রাশিতে। এইবার সেই রবি বুধ শুক্র নবাংশের মেষ রাশিতে কোন গ্রহ আছে কিনা, তাহলে জানবেন যে আপনি 50% ছাড় পাচ্ছেন। দৃক্কানগত ভাবে রবি বা চন্দ্র বা লগ্ন কোন পঞ্চম নবমের কানেকশন পাচ্ছে কিনা, তাহলে আপনি 20% ছাড় পাচ্ছেন। তো হয়ে গেল 70%, বাকি রইল 30%। এই 30% আপনি জাতক বা জাতিকাকে বোঝাবেন যে এই করবেন, এই জিনিস করবেন, তাহলে আপনার মোটামুটি আপনি একটা ভাইব্রেশন ডেভেলপ করতে পারবেন আপনার মতো করে। বা আমি যে প্রক্রিয়ায় চলি নিশ্চয়ই সেই প্রক্রিয়ায় আমি প্রয়োগ করব, এবং সেই প্রয়োগ করে যখন দেখব যে সেই জাতক জাতিকা মোস্ট প্রবাবলি কাজ পাবেই, এবং কাজ পাওয়ার পর আমি যখন 3-4 মাস পরে তাকে কোনো খবর পাবো যে হ্যাঁ সে কিছুটা আগের থেকে অবস্থায় ভালো রয়েছে। কেন সৌর জগতের প্রত্যেকটি জায়গায় যে কালার আসে, যে
পৃথিবীও সূর্যের আলোয় আলোকিত। আর সূর্য কোনো গ্রহ না, একটি নক্ষত্র। কাজেই সেই নক্ষত্রের দাপট পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি। নিভে যাক না 2 ঘন্টার জন্য সূর্য, নিভে যাবে পৃথিবী। বন্ধ হয়ে যাক না আপনার শরীরের হার্টটা, পুরো শরীর নিথর হয়ে যাবে, আপনি আর সোজা হতে পারবেন না। এসছেন এভাবে, যাবেন এইভাবে। তখন ঠিক সেইভাবেই এই সৌরজগতের সূর্যকে সবাই গ্রহ গ্রহ বলে চিৎকার করে। তারা ভুল করে, তারা ভুল করে। আপনি জানবেন প্রত্যেক শুক্রের 7ম ঘরে মঙ্গলের ঘর আছে। তাহলে শুক্র কি? 7ম ভাবের কারক। মঙ্গল কি? 3য়, 6ষ্ঠ, একাদশ ভাবের কারক। মঙ্গল ভূমি কারক, মঙ্গল ভাতৃকারক, মঙ্গল ভৌম কারক, মঙ্গল বন্ধুত্ব কারক। তাহলে মঙ্গলের অমঙ্গলটা কখন পাবেন? মঙ্গলের ওপর যদি শনির ছায়া থাকে, সে জাতক বা জাতিকে অনেক কৃতিত্ব অর্জন করতে পারে, কিন্তু তার মধ্যে অবসাদ থাকে। যে অবসাদ থাকে, শনি তো খুব স্লো প্ল্যানেট, সবচেয়ে স্লো প্ল্যানেট। কেননা সেই ধীরে ধীরে মানুষ বিষণ্ণতায় পৌঁছে যায়, অবসাদগ্রস্ত হয়। সেই অবসাদটা আপনাকে ছক দেখে, নবাংশ দেখে, তার দৃক্কান দেখে, তার নবতারা চক্র দেখে, যে এখন কোন নক্ষত্রে কোন জায়গা দিয়ে গোচরে কি কি গ্রহ পাস করছে, এবং সেই নবতারা চক্রের কোন অশুভ নক্ষত্রের উপর দিয়ে পাস করছে কিনা, তবে না সেটাকে আপনি তাকে একটা কিছু মূল মন্ত্র দিতে পারবেন। সেখান থেকে দেখুন, বড় বড় অনেক অনেক হসপিটাল আছে, অনেক নার্সিংহোম আছে, অনেক কিছু আছে। পেশেন্ট যখন ঢোকে না, সেও জানে না সে আবার বেরোবে কিনা। কার ভরসায় ঢোকে? চিকিৎসকের ভরসায় ঢোকে। চিকিৎসক জ্ঞান অর্জন করে কিন্তু চিকিৎসা করছে। চিকিৎসকের গ্যারান্টি নেই সে ফেরাতে পারবে কিনা। তার যতটুকু জ্ঞান আছে ততটুকু সেই রোগীর উপরে সে নিক্ষেপ করে দেবে। কোন ড্রাইভার যেমন একটা বিড়ালকে চাপা দিতে চায় না, একটা চিকিৎসকও চায় না যে কাউকে মেরে দিই, চায় না। আবার একটা জ্যোতিষ যদি ভালো হয়, সেও চাইবে না যে ভাগ্যটা খারাপ করে দিই। আপনি জানবেন, আপনি যদি কারোর খারাপ চিন্তা করেন, তার 10 গুণ খারাপ যাবার জন্য ঈশ্বর বসে আছে। ঈশ্বর আমিও দেখিনি, আপনিও দেখেননি, কিন্তু ঈশ্বরকে ভাবাবেগের জিনিস, মোহের জিনিস, নেচারের জিনিস। যে নেচার আপনাকে ডেভেলপমেন্ট করে, দ্যাট ইজ গড। আল্লাহ, ঈশ্বর, এই 3 নামে চলে। যে যে নাম পছন্দ করে। প্রত্যেক মানুষের এক নাম, এক নামের নাম আছে, অনেক মানুষ আছে এক নামের নামে, কিন্তু একই নেচার কি তার? নাম হলেই নেচার হবে না, নেচারে মিলবে না। তাহলে কন্যা লগ্ন বুধের লগ্ন, বুধ সবসময় দ্রুত, 18 দিন থাকে এক ঘরে, খুব দ্রুত। অনেকে বলবেন বুদ্ধি বাড়বে বুধের যদি প্রতিকার করা যায়। তাহলে বুদ্ধি নাশ হলে, বুদ্ধি এমন নাকি আমরা বলি বিনাশকালে বুদ্ধি নাশ। মানুষ যখন অধঃপতনে যেতে থাকে বা তার ক্ষতি চিন্তা করতে, আমার ক্ষতিই হবে, এটা বুধের থেকে আসে, বিনাশকালে বুদ্ধি নাশ। তাহলে কি বুধের পাওয়ার বেশি করে দিলে তার বুদ্ধি বাড়বে? অনেক পাগল ঘুরে বেড়াচ্ছে রাঁচিতে, অনেক ভর্তি আছে, তাদের বুদ্ধি নেই। তাদের বুদ্ধি আছে,
তাদের নিজস্ব যে কর্ম তারা করছে সেটা যতক্ষণ তারা শেষ না করতে পারবে ওই পাগল কিন্তু উঠবে না। ওই ব্যাপারে তার বুদ্ধি আছে। তাহলে কি তাকে আপনি যদি সেই বুধের প্রতিকার দিয়ে মালা করে দেন, সে কাল ঠিক হয়ে যাবে? হবে কি? কোন যুক্তিতে আমাকে বোঝাতে পারবেন? পারবেন না। কিন্তু তা বলে কি বুধের প্রতিকার লাগবে না? বুধের প্রতিকার কিসে লাগে? আমাদের শরীর যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, যে নার্ভগুলো সঞ্চালন করে, সেইগুলোকে যদি ঠিক মতো রাখা যায়, অনেকে দেখবেন হাত পা এরম করে কাঁপছে, অনেকে ঠিক মতো ভাবে কথা বলতে পারছে না, মনের ভাব প্রকাশ করতে পারছে না। আর যতক্ষণ পর্যন্ত মনের ভাব প্রকাশ না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে খুব অস্বস্তিতে বোধ করে। ওইগুলো বুধের কাজ। বুধ বার্তাবাহক, আমি আগেও বলেছি। যে কোনো জিনিস দেখলো সেটা মাথার মধ্যে নিয়ে নিল, কিন্তু তার যেখান থেকে সে যাচ্ছে 1 ঘন্টা পরে ভুলে গেছে। আবার যখন ওই জায়গা দিয়ে পাস হবে তার মনে পড়বে। এই বার্তাটি ঠিক জায়গায় মেমোরিতে যদি পৌঁছে দেওয়া যায় এবং সেটাকে দিয়ে যদি নিজের গুণের দ্বারা, বৃহস্পতির গুণের দ্বারা যদি সেটাকে বিচার করা যায়, আর শনির স্থিরতা, ধৈর্য, এর দ্বারা যদি কর্মটি সাফল্যমণ্ডিত করা যায়, তাহলে কিন্তু জাতক বা জাতিকা কিন্তু সাকসেস হয়ে ওঠে। আচ্ছা না? সবাই কি অভাবী ভাবে রয়েছে নাকি? সবাই কি খারাপ ভাবে আছে নাকি? আবার সবাই কি খুব ভালোভাবে আছে নাকি? আরে হ্যাঁ না, সমস্তই তো আছে, আছে না? আলো যদি থাকে অন্ধকারও তো আছে। তাহলে আলোর অস্তিত্ব কি? অন্ধকার আছে বলে। সূর্যের অস্তিত্ব কি? অন্ধকার আছে বলে। অন্ধকারের সাথে আলোর সম্পর্ক, কিন্তু আলোর সাথে অন্ধকারের সম্পর্ক না। সব আলো নিভে গেলে অন্ধকার অন্ধকারই হবে, সারা বিশ্ব অন্ধকার হবে সূর্য নিভে গেলে। কাজে সেই জায়গাটায় সমস্ত রকম জিনিসের যেমন একটা প্রতিক্রিয়া আছে, ভাব আছে। আমি একটু আগে বললাম শুক্র 7ম ভাবের কারক, মঙ্গল 3য় 6ষ্ঠ একাদশ ভাবের কারক। তাহলে মঙ্গলের কতগুলো ভাব আছে। মঙ্গল ভাতৃকারক গ্রহ, মঙ্গল ভৌমকারক গ্রহ। মঙ্গল হচ্ছে মানে আপনি একটা সম্পত্তি, অ্যাসেট কিনতে যাচ্ছেন বা কিনেছেন, আইনি জটিলতায় জড়িয়ে গেছেন। মঙ্গল কেতুর অবস্থান দেখুন। ওই কন্যা লগ্নের কেতু কোথায় বসে আছে? 4র্থ ঘরে বসে আছে। তাহলে 4র্থ ঘর তো ভূমি, ঘর, গৃহ। 4র্থ ঘর তো মা, 4র্থ ঘর তো বন্ধু, 4র্থ ঘর তো নিম্ন শিক্ষা। ঘরটি বৃহস্পতির। তাহলে দেখুন সেই জায়গাটায়, সেখানটায় সেই কেতু এবং মঙ্গল সমসপ্তম হয়ে গেছে, কিন্তু মিথুন রাশিতে মঙ্গল। দেখুন সে কোন আইনি জটিলতায় পড়েছে কিনা। যত বড় লাইট লাগিয়ে মাথার উপর লাগিয়ে রাস্তায় ঘুরবেন, আপনাকে তো আর সূর্য বলবে না। আপনার অনুষ্ঠান যত বড় চ্যানেলে দেখাবেন, আপনাকে তো বিশিষ্ট জ্যোতিষ বলবে না। বড় জায়গায় বসলেই বড় হওয়া যায় না। বড় হয় গুণে, বড় হয় প্রকাশে। আর এটা জানবেন যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু সরকার স্বীকৃত না। অনেকে অনেক সার্টিফিকেট হ্যান ত্যান দেখায়, এগুলো সমস্ত এনজিওর মাধ্যমে এবং প্রাইভেট ভাবে দেওয়া হয়।
তার বিনিময়ে টাকা নেওয়া হয়। এত বছর ধরে দেখেছেন আমার নামে শুধু গোপাল ভট্টাচার্য ছাড়া কিছু লেখা আছে? নেই। কিন্তু এগুলো বিজ্ঞাপন। কেন আজকালকার দুনিয়া বিজ্ঞাপনে মোহগ্রস্ত হয়ে যায়। এমনই বিজ্ঞাপন চললো, তেল খেয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল। কাজেই যেহেতু অনেয়ার, তেলের নাম বলবো না, বলা উচিত না। এইবার সেই জায়গাটায় আজকাল আপনি যত কিছু কিনছেন, দেখছেন, শুনছেন, সমস্ত কিছু কিন্তু এই বিজ্ঞাপনের থ্রু দিয়ে জানতে পারছেন, যেটা আগে পারতেন না। কখন সকালে পেপার আসবে, পেপার থেকে জানবেন, এখন আগে জানছেন। আর যদি এই শাস্ত্র নিয়ে পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন এতদিনকার শাস্ত্র না সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট কেউ কিন্তু স্বীকৃতি দেয়নি। যা আছে প্রাইভেট ভাবে। অতএব আমি লন্ডন গেছি, আমেরিকা গেছি, আমি ওইখানে গেছি, সেইখানে গেছি, এগুলো সমস্ত এনজিওর মাধ্যমে ডোনেশন দিতে হয়। অতএব আপনি কি করছেন, আপনি প্র্যাকটিস কি করছেন, অভিজ্ঞতা আপনার কি? আপনার এই এক পাজা সার্টিফিকেট পিঠে ঘুরে বেড়ালে কি আপনার জ্যোতিষশাস্ত্র আরো ভালো হবে? নিশ্চয়ই হবে না। আমি মনে করি হবে না। হ্যাঁ, আমি এটা জোর দিয়ে বলছি, এটা গীতার কথা। কিন্তু আমি মানে অহংকার। কিন্তু এই কথাটা আমি বলছি এই কারণে যে সার্টিফিকেটের অভিজ্ঞতা, সার্টিফিকেটটা দেখানো হয় যে আমাকে পারমিশন দিয়েছে কোনো প্রাইভেট টিচার, বা আমার শিক্ষা আমাকে মার্কেটে আমাকে প্রতিফলিত করেছে বাজারে, সেটা আলাদা কথা। কিন্তু কন্যা লগ্নের যে ওই যে বসে রয়েছে পঞ্চম ঘরে, যে মন, উচ্চ মনের পরিচয়, সেই চন্দ্র যে একাদশপতি, মন ভালো হয়, এটা কম কথা বলে, যখন কাজ করে দ্রুত গতিতে করে, আবার যখন শুয়ে পড়ে অনেকক্ষণ শুয়ে থাকে। কেন? শনি ঘুমিয়ে থাকে। সেই জায়গাটা, তার মধ্যে ঘুমন্ত জীবন্ত দুটি দিক আছে। এখন ঘুমন্ত বেশি না জীবন্ত বেশি, মানে প্রাণবায়ু চলছে বলে জীবন্ত। সেই জীবন্তকে আরো জীবন্ত করা যায় কিনা, সেটাই তো জ্যোতিষশাস্ত্র। সেই জ্যোতিষশাস্ত্রকে আপনি কোন মাধ্যম দিয়ে, কোন ভাবকে দিয়ে, কোন ভাবের বিচার করলে সেটা আরো প্রতিফলিত হবে, তবে নয় সেটা জ্যোতিষ। তা না এই মাঙ্গলিক, এই সাড়ে সাতি, ওই গ্রহণ দোষ, ওই গুরুচণ্ডাল, এই সমস্ত করে যদি আপনি একজন জাতক বা জাতিকাকে ভয় পাইয়ে দেন, তাহলে তো সে আপনার কাছে বেরিয়েই বলবে, ওরে বাবারে বাবা, আমি বেঁচে আছি কি করে, এত দোষ আমার মধ্যে, কিছুই তো ভালো শুনলাম না। ভালো আছে, খারাপের মধ্যেও ভালো থাকে। মাইনাস প্লাস নিয়েই মানুষ হয়। জানোয়ারদের মধ্যেও মাইনাস প্লাস আছে। একটা সিংহী খিদে না পেলে শিকার করে না, সিংহ শিকার করে না, সিংহী করে, কিন্তু খিদে না পেলে করে না। তাহলে তার প্লাস দিক আছে। আবার বাঘ মেরে রেখে দেবে, পরে খাবো। পিপিলিকা সারিবদ্ধ ভাবে চলে, শৃঙ্খলা। তাহলে সেই জায়গাগুলো থেকে শিক্ষা নিয়ে, সেটাও তো হরোস্কোপের মধ্যে আছে, ঘর আছে, বার করুন। যে আপনার কাছে এসছে সে শৃঙ্খলা পরায়ণ না উশৃঙ্খল, তার যে জীবনের যে চলার পথে পারিবারিক দিক, শিক্ষা দিক এবং গৃহ দিক, সমস্ত দিকগুলো ভালো আছে তো?
সেগুলো চিন্তা করুন। আর এই চিন্তা করতে করতে একদিন দেখবেন আপনার সময় পার হয়েছে, পৃথিবী থেকে চলে যাবার সময় আসছে। আর আমি চাই চলে যাবার আগে কিছু কাজ করে যান। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ